আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে তোমাদের সামনে এসেছি জৈব যৌগ নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা মূলত আলোচনা করব জৈব যৌগ কি এবং এর বৈশিষ্ট্য নিয়ে। ঠিক আছে? তো জৈব যৌগ পৃথিবী যেদিন থেকে পৃথিবী শুরু বা যে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কিন্তু জৈব যৌগের ব্যবহার হয়ে আসছে। অর্থাৎ মানুষ যেদিন থেকে পৃথিবীতে বসবাস শুরু করেছে সেদিন থেকেই কিন্তু জৈব যৌগের ব্যবহারও শুরু হয়ে গেছে। কিন্তু অনেক আগে হয়তো মানুষ জানতো না এটা কি ধরনের যৌগ, তাই না? এটা জৈব যৌগ না এটা অজৈব যৌগ, এগুলো কোনো কিছুই ছিল না। প্রয়োজনার্থে ব্যবহার করেছে, শেষ হয়ে গেছে, তাই না? আর এই জৈব যৌগটার কিন্তু ধাপে 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 কিন্তু আজকে আমাদের এই পর্যায়ে এসেছে, তাই না? আর পৃথিবীর আজ থেকে প্রায় 5,000 বছর আগে জৈব যৌগের প্রথম বা রসায়নের প্রথম ভিত্তি স্থাপন হয়, যে এটা আসলে রসায়ন, তাই না? রসায়নের কথা নিয়ে শুরু হয়। তো তারপর তারা অনেক পরে রিসেন্ট 1700 অর্থাৎ 18 শতাব্দীতে 1770 সালের দিকে বা 1770 খ্রিস্টাব্দের আমাদের কিছু রসায়নের কিছু যুগান্তকারী কিছু সায়েন্টিস্টের মাধ্যমে কিন্তু রসায়নের ক্রমান্বয়ে কিন্তু পরিবর্তন হয়ে আসছে, অর্থাৎ নিম্ন রসায়ন থেকে উচ্চ রসায়নের দিকে ধাবিত হয়েছে। ঠিক আছে? অর্থাৎ ক্রমান্বয়ে রসায়নের উন্নতি ঘটেছে। তো এই উন্নতি গুলো কিন্তু একদিনে ঘটে নাই। খুব ভালোভাবে রসায়নের উন্নতি শুরু হয়েছিল কিন্তু 18 শতাব্দীতে। আজকে আমাদের একবিংশ শতাব্দী, অর্থাৎ প্রায় 300 বছর থেকে বা তারও বেশি থেকে রসায়নের কিন্তু ক্রমান্বয়ে কিন্তু উন্নতি ঘটছে। আর এই উন্নতিগুলোর পিছনে আমাদের কিছু গ্রেট সায়েন্টিস্ট আছে আমাদের, সেগুলো আমরা জানবো, তাই না? তো আজকে দেখো আমাদের জৈব রসায়নের যেহেতু আলোচনা, জৈব রসায়ন যে নামকরণটা আসে এটা জৈব রসায়ন কেন হলো, বা এগুলো আসলে কিছু কিছু যৌগ আছে এগুলো জৈব যৌগই কিনা, এরকম এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করে গেছে কিছু সায়েন্টিস্ট। যেমন আমাদের সায়েন্টিস্ট শেলি, উনি যখন গ্রেপস অর্থাৎ আঙ্গুর নিয়ে যখন আঙ্গুর থেকে যখন ওর কেমিক্যালস গুলো সিনথেসিস করলেন, তিনি দেখলেন যে সেখান থেকে টার্টারিক অ্যাসিড পাওয়া গেল। অর্থাৎ তিনি আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড পেলেন, লেমন থেকে সাইট্রিক অ্যাসিড অর্থাৎ লেবু থেকে সাইট্রিক অ্যাসিড, আর অ্যাপেলস অর্থাৎ আপেল থেকে ম্যালিক অ্যাসিড, মিল্ক মিল্ক আমরা বলতে পারি, অথবা মিল্ক থেকে আমরা পেয়েছি উনি পেয়েছেন ল্যাকটিক অ্যাসিড। আর অ্যানিম্যাল ফ্যাট অর্থাৎ যে কোনো আমাদের প্রাণীজ যে চর্বি আছে, চর্বি থেকে পাওয়া গেছিল গ্লিসারল, যাকে আমরা গ্লিসারিনও বলে থাকি। আর তারও কিছু পরে অর্থাৎ তার 3 বছর পরে রাউলি 1773 সালের দিকে হিউম্যান ইউরিন অর্থাৎ মানব যে মূত্র, এই মূত্র থেকে তিনি কিন্তু প্রথম ইউরিয়া কিন্তু আবিষ্কার করেন, প্রথম ইউরিয়া তিনি সিনথেসিস করেন। আর তারপরে এই সায়েন্টিস্টদের উপর ভিত্তি করেই কিন্তু ক্রমান্বয়ে জৈব রসায়ন এগিয়ে যাচ্ছিল। কিন্তু আসলে তারপর ওনারা কিন্তু জানতেন না যে এগুলো আসলে জৈব যৌগ, কারণ ওনারা সিনথেসিস করেছেন যে হ্যাঁ আমি এই জিনিসটা পেয়েছি। তো তারপরে 1807 সালের দিকে বার্জেলিয়াস তখন বললেন যে এগুলো একটা নাম দিলেন, যে আমরা এই যে প্রাণীজ থেকে অর্থাৎ প্রাণ আছে এমন অথবা উদ্ভিদ থেকে, আমরা সজীব উদ্ভিদ গুলো থেকে যে ধরনের যৌগগুলো পাচ্ছি এগুলোর একটা নাম দিলেন। সেটার নাম দিলেন কি? জৈব রসায়ন। আর তারপরে এটা নিয়ে তিনি আরো গবেষণা করার পরে 1808 সালের দিকে তিনি একটা মতবাদ দিলেন, বললেন যে শুধুমাত্র প্রাণী এবং উদ্ভিদ থেকে প্রাপ্ত যৌগগুলোকেই বলা হচ্ছে জৈব যৌগ। তার মানে প্রাণী এবং উদ্ভিদ ছাড়া অর্থাৎ সজীব উদ্ভিদ এবং প্রাণী ছাড়া অন্যান্য কোনো সোর্স থেকে জৈব যৌগ পাওয়া যায় না। এটা কিন্তু সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াসের কিন্তু প্রাণশক্তি মতবাদ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা পেল। তার প্রায় 20 বছর পরে 1828 সালের দিকে ফ্রেডরিক উলার নামে একজন সায়েন্টিস্ট, উনি তখন ল্যাবে কাজ করতেছিলেন অজৈব পদার্থ নিয়ে, অর্থাৎ প্রাণীজ সজীব উদ্ভিদ অথবা কোনো প্রাণী থেকে প্রাপ্ত কোনো যৌগ নিয়ে তিনি কাজ করেন না। তিনি মূলত কাজ করছিলেন লেড সায়ানাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে। তো যখন রসায়নবিদ
কাজ করছিলেন লেড সায়ানাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে। তো রিঅ্যাকশন ঘটানো হলো, রিঅ্যাকশন করার পরে তিনি দেখলেন যে এখানে লেড ক্লোরাইড আর অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হয়েছে। তারপরে তিনি এই উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইডকে হিট দিলেন। তাপ দেওয়ার পরে দেখলেন যে নতুন ধরনের একটা পদার্থ তৈরি হলো, অর্থাৎ এর ফিজিক্যাল স্টেটের ভৌত ধর্ম যেরকম ছিল তার থেকে ভিন্ন রকম একটা পদার্থ তৈরি হলো। সে পদার্থটা কেমন? সেই পদার্থটার গঠন হলো এরকম। দেখো, তিনি দেখলেন যে এই পদার্থ থেকে তিনি পেলেন এরকম একটা পদার্থ, অর্থাৎ ভিন্ন গঠন। তখন তো তিনি স্ট্রাকচার দেখেননি, তিনি দেখেছিলেন যে এটা একটা অ্যামোনিয়াম সায়ানাইড একটা সলিড পাউডারের মতো ছিল। তো তখন এটাকে যখন তিনি হিট দিলেন, তাপ দেওয়ার পরে দেখলেন যে গুটি গুটি দানাদার পদার্থতে পরিণত হয়ে গেছে। তখন দেখলেন যে হ্যাঁ, অ্যামোনিয়াম সায়ানাইড তো পাউডার বা এই জেলি টাইপ হওয়ার কথা, কিন্তু সেখান থেকে তিনি দেখলেন যে দানাদার পদার্থ হলো। এটা কেমন হলো? দানাদার এবং গুটি গুটি দানাদার পদার্থ। তখন তিনি এটা নিয়ে অ্যানালাইসিস করে দেখলেন যে আসলে এইটার গঠন আর এইটার গঠন ভিন্ন, কিন্তু এদের আণবিক সংকেত কিন্তু একই। কারণ এখানেও দুইটা নাইট্রোজেন, এখানেও দুইটা নাইট্রোজেন, এখানেও চারটা হাইড্রোজেন, এখানেও চারটা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন, অক্সিজেন, সবকিছু সেম, কিন্তু গঠনটা ভিন্ন। তখন এটা নিয়ে যখন আরো আলোচনা করলেন, আরো গবেষণা করলেন, তারপরে সেটা দেখলেন যে এটা আসলে একটা জৈব যৌগ তৈরি হয়েছে, আর এটা একটা অজৈব যৌগ। এটা কি? এটা বললে এটা অজৈব যৌগ, আর এটা জৈব যৌগ। তাহলে এই যে আমাদের সর্বপ্রথম কোন অজৈব পদার্থ থেকে উৎপাদিত প্রথম জৈব যৌগ হলো ইউরিয়া। একটা প্রশ্ন আমাদের মাঝে মাঝে আসে, সেটা হলো ল্যাবে উৎপাদিত প্রথম জৈব যৌগ কোনটি? অবভিয়াসলি ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়াকে কিন্তু অনেক সময় এইভাবেও লেখা হয়, যেভাবে আসুক না কেন, এটা আসলে ইউরিয়ার একটা গঠন। ঠিক আছে, জৈব যৌগটা আসলে কি? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে জৈব যৌগ বলা হচ্ছে। এই কার্বন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন মিলে যে যৌগ তৈরি হয় তাকে আমরা কি বলি? হাইড্রোকার্বন। তাহলে আমরা এখানে বলতেছি হাইড্রোকার্বন। এখানে এই হাইড্রো দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন, আর কার্বন দ্বারা বোঝাচ্ছে কার্বন। অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন যৌগগুলো এবং ওদের দ্বারা নিষ্কাশিত বা ওদের দ্বারা উৎপন্ন আরো নতুন নতুন যে পদার্থগুলো, সেগুলোকে বলা হচ্ছে ওই হাইড্রোকার্বনের জাতক। তাহলে হাইড্রোকার্বনের জাতক আমরা পাই কোথা থেকে? হাইড্রোকার্বন থেকে। অর্থাৎ অনেক দুই বা ততোধিক হাইড্রোকার্বন পরস্পরের সাথে যুক্ত হয়, অথবা একটা হাইড্রোকার্বনকে ভেঙে অনেকগুলো যে হাইড্রোকার্বন পাওয়া যায়, সেইখান থেকে আমরা নতুন যে পদার্থগুলো পাই সেগুলোকে বলা হচ্ছে ওদের জাতক। তাহলে ওই জাতক এবং ওই হাইড্রোকার্বন মিলে যে পদার্থগুলো, এই সমস্ত পদার্থকে বলা হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, এই জন্য আমরা এক কথায় বলতে পারি কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে বলা হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগ আমরা জানি পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা 1 কোটিরও বেশি। অন্যদিকে অজৈব যৌগগুলোর সংখ্যা কিন্তু 1 লক্ষের একটু বেশি। আমরা অ্যাবাউট 1 লক্ষ বলতে পারি। তাহলে এই জৈব যৌগ আর অজৈব যৌগের যে সংখ্যার মধ্যে বিস্তার একটা পার্থক্য রয়ে গেছে, তাই না? তাহলে আমরা এক কথায় বুঝতে পারতেছি যে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি আর অজৈব যৌগের সংখ্যা অনেক কম। তাহলে এত সংখ্যার ভেরিয়েশন হওয়ার একটা তো অবশ্যই কারণ আছে, তাই না? অবশ্যই কোনো না কোনো কারণ আছে, আর এই কারণগুলো আমাদের জানতে হবে। কেননা কি জন্য জৈব যৌগের সংখ্যা এত বেশি হলো? আমাদের জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, এর কারণটা কি? আমরা যদি এর কারণ দেখতে যাই, তাহলে আমাদের একটা পদার্থের আমরা দুই ধরনের বৈশিষ্ট্য পাই, একটা ভৌত ধর্ম আর একটা রাসায়নিক ধর্ম। তো জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগ সমূহের থেকে অনেক বেশি হওয়ার
কারণ অবশ্যই দুইটার মধ্যেই পড়বে, একটা রাসায়নিক ধর্মের কারণে পড়বে আর একটা ভৌত ধর্মের মাধ্যমে পড়বে। তাহলে আমরা রাসায়নিক ধর্ম নিয়ে আগে আলোচনা করি যে রাসায়নিক কোন কোন ধর্মগুলোর কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হয়। তাহলে রাসায়নিক ধর্মে শুরুতে আমরা বলতে পারি ক্যাটানেশন ধর্ম। ক্যাটানেশন ধর্মটা কি? একই রকম অসংখ্য পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা বা ইচ্ছা বা যে ধর্ম, এই ধর্মটাকেই বলা হচ্ছে ক্যাটানেশন ধর্ম। যেমন একটা কার্বনের 4টা হাত, আমার কার্বনের যোজনী আমরা 4, আমরা জানি কার্বন চতুর্যোজী পরমাণু। তাহলে এই কার্বন পরমাণু 4টা যে কোনো মৌলের সাথে যুক্ত হতে পারে, যে কোনো 4টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে। আমরা যদি বলি একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হলো, এই কার্বনের আরো 4টা হাত আছে, আরেকটা কার্বনের সাথে যুক্ত হলো, আরেকটা কার্বনের সাথে যুক্ত হলো, এইভাবে এই কার্বন অসংখ্য কার্বনের সাথে যুক্ত হতে পারে, কারণ এর চারদিকে আরো অসংখ্য কার্বন যুক্ত হতে পারে। এভাবে আরো এরকম অসংখ্য কার্বন পরস্পরের সাথে যুক্ত হতে পারে। তাহলে দেখা যাচ্ছে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে একটা লম্বা চেইন, শাখা চেইন, বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়। যেমন আমরা জানি মিথেন, এখানে শুধুমাত্র একটা কার্বন। যদি বলি আমরা ইথেন, এখানে 2টা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়েছে। যদি বলি আমরা প্রোপেন, তাহলে এরকম 3টা। অর্থাৎ কখনো কার্বন 4টা হাইড্রোজেনের সাথে, কখনো নিজেদের সাথে। কার্বনের যে নিজেদের সাথে যে কাঠামো গঠন করতেছে, অর্থাৎ একটা কার্বন অন্য 2 বা ততোধিক বা অসংখ্য সংখ্যক কার্বনের সাথে যুক্ত হয়ে যে নতুন নতুন পদার্থ তৈরি করার যে ইচ্ছা পোষণ করতেছে বা তৈরি করতেছে, এই যে কার্বনের ধর্ম, যে ধর্মের ফলে লম্বা অনেক বড় বড় আমরা যৌগ পাই, সেই এই ধর্মটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটানেশন ধর্ম। তাহলে যে কোনো মৌল কি ক্যাটানেশন ধর্ম দেখায়? না। আমাদের 118টি মৌলের মধ্যে শুধুমাত্র কার্বন সবচেয়ে বেশি ক্যাটানেশন ধর্ম দেখায়। তাহলে সবচেয়ে বেশি ক্যাটানেশন ধর্ম দেখায় কে? কার্বন। আর তারপরেও আমাদের আরেকটা মৌল আছে, সেটা হচ্ছে সিলিকন। সিলিকনটাও কিছু কিছু ক্ষেত্রে ক্যাটানেশন ধর্ম প্রদর্শন করে। তাই বলে কার্বনের মতো এত স্ট্রং ক্যাটানেশন ধর্ম প্রদর্শন করে না। কিছু কিছু ক্ষেত্রে সিলিকনও কিন্তু ক্যাটানেশন ধর্ম প্রদর্শন করে। আর সালফার কিন্তু লিমিটেড ক্যাটানেশন ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ সালফার 8 বলে কিন্তু একটা সালফারের সংকেত আছে, অর্থাৎ 8টা সালফার পরস্পরের সাথে যুক্ত হতে পারে। এটা কিন্তু ক্যাটানেশন ধর্মের একটা লিমিটেড, অর্থাৎ একটা লিমিট। এই 8টার বেশি আর কোনো সালফার যুক্ত হতে পারবে না। কিন্তু কার্বন 8টা কেন? 800টা বা তারও বেশি, মানে 8টা কেন, মানে অনেক অসংখ্য কার্বন পরস্পরের সাথে যুক্ত হতে পারে। তো এই অসংখ্য কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করে থাকে, তাই না? এই পদার্থগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে ফুলারিন। আমরা কার্বনের ক্যাটানেশন ধর্মের ফলেই আমরা কিন্তু ফুলারিন নামক একটা যৌগ পেয়ে থাকি। ফুলারিন হচ্ছে গ্রুপ নাম, একটা যৌগের গ্রুপ নাম। অর্থাৎ ফুলারিন যৌগ আমরা কখন বলবো? ফুলারিন যৌগ আমরা কখন বলবো? যখন দেখব অসংখ্য কার্বন। কিরকম অসংখ্য? কার্বন 32টি, কার্বন 54টি, কার্বন 60, কার্বন 70। অর্থাৎ কার্বন 32 থেকে 70 এর মধ্যে এরকম হতে পারে 60টা, হতে পারে 54টা, হতে পারে 56টা, এরকম কার্বন পরস্পরের সাথে যুক্ত হবে। 1 নম্বর শর্ত, এতগুলো কার্বন থাকবে। 2 নম্বর, এদের যে সংকরণ হবে, হাইব্রিডাইজেশন হবে, এর সংকরণ হবে sp2। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর গঠন হবে গোলাকার। এর গঠনটা কেমন হবে? গোলাকার। গোলাকার, বা আমরা এক কথায় বলতে পারি ফুটবল আকৃতি। তারপরে এর যে আকারটা হবে, আকার হবে বড়, অর্থাৎ বৃহৎ আকার। তাহলে এই কয়টা বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য থাকলে আমরা সেই যৌগটাকে বলবো ফুলারিন। তাহলে আমরা এক কথায় ফুলারিন বলতে আমরা কি বুঝি? কার্বন 32, অর্থাৎ কার্বন 32 থেকে 70 পর্যন্ত যে কোনো সংখ্যক কার্বন পরস্পরের সাথে sp2 হাইব্রিডাইজেশনে যুক্ত হয়ে গোলাকার বা ফুটবল আকৃতির বৃহৎ আকার যে যৌগ তৈরি করে, সেই যৌগকে আমরা বলতেছি ফুলারিন। আর এই ফুলারিনটা আবিষ্কার করেন বুকমিনিস্টার ফুলারিন। এইজন্য তার নাম অনুসারে নাম রাখা হয়েছে ফুলারিন, বা একে অনেক সময় বুকমিনিস্টার ফুলারিনও বলা হয়।
আর উনি এই যৌগটি আবিষ্কার করার জন্য কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত হন। ঠিক আছে। আর পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জৈব যৌগ হলো ফুলারিন। তাহলে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় জৈব যৌগ কোনটি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো ফুলারিন। আর ফুলারিনের বৈশিষ্ট্য সমূহ কিন্তু আমরা কার্বন 32 থেকে কার্বন 70 পর্যন্ত হতে পারে, sp2 হাইব্রিডাইজেশন হবে, গোলাকার বা ফুটবল আকৃতির হবে এবং আকারটা হবে বড় অর্থাৎ বৃহৎ আকার হবে। ঠিক আছে। 2 নম্বর আমরা বলতে পারি সমানতা। সমানতাটা কি? দুই বা ততোধিক পদার্থের আণবিক সংকেত যদি একই হয় কিন্তু গাঠনিক সংকেতটা যদি ভিন্ন হয়, তাহলে আমরা তাকে বলবো সমানতা। আমরা কিভাবে বলতে পারি? যেমন আমাদের একটা রুম, পূর্ব দিকে বেড আছে এবং পশ্চিম দিকে পড়ার টেবিল আছে, তাহলে এটা আমরা মনে হলো যে না ঠিক আছে, আমি পড়ার এই বেডটাকে আমি চেঞ্জ করে নিব, আমি বেডটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর পড়ার টেবিলটাকে আমি এই পাশে রাখলাম। এটা হলো টেবিল আর এটা বেড। তাহলে দেখো আমার একটা রুম আছে, এই রুমের এটা হচ্ছে একটা রুম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমার একটা বেড আছে, এই রুমের মধ্যে আমার একটা বেড আছে, বেডটা রাখা আছে পূর্ব দিকে, পূর্ব উত্তর দেওয়ালের দিকে, আর টেবিলটা রাখা আছে আমাদের পশ্চিম দিকে। তো আমার কিছুদিন পর আমার বোরিং লাগলো যে না ঠিক আছে, আমি একটা ওরিয়েন্টেশন করি, আমি চেঞ্জ করে টেবিলটাকে দিলাম পূর্ব দিকে, অর্থাৎ বেডের জায়গায় আমি টেবিলটাকে দিলাম আর বেডটাকে নিয়ে আসলাম দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। তাহলে দেখো এখানে জিনিসপত্র কিন্তু কমেনি, আমি কোনো জিনিস বের করেও নিইনি, আবার কোনো জিনিস নতুন করে আমি রুমে এডও করিনি। কি করেছি? ওরিয়েন্টেশন করেছি, অর্থাৎ টেবিলটা ছিল পশ্চিম দিকে, বেডটা ছিল পূর্ব দিকে। আমি কিছুদিন পরে সেটাকে টেবিলটা দিলাম পূর্ব দিকে আর বেডটা দিলাম দক্ষিণ দিকে। তাহলে দেখো এই যে পরিবর্তন হয়ে গেল, জায়গার যে পরিবর্তন হয়ে গেল, কিন্তু দেখতে কি ভিন্ন, কিন্তু জায়গার পরিবর্তনের ফলে আমাদের স্ট্রাকচারটা ভিন্ন হয়ে গেছে, কিন্তু আসলে এর জিনিসপত্র কিন্তু সব সেম। এজন্য বলছে কোন যৌগের যদি দুই বা ততোধিক যৌগের যদি আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেতটা যদি ভিন্ন হয়, তাহলে তাদেরকে পরস্পরের সমানও বলা যাবে। আর এই বিষয়টাকে বলা হচ্ছে সমানতা। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। দেখো এটা একটা যৌগ C2H6O। এখান থেকে আমি দুইটা জিনিস লিখতে পারি। এইটা আমি এখান থেকে আরেকটা লিখতে পারি। আমি একটা যৌগ লিখেছি C2H6O। এখান থেকে আমি এটা লিখতে পারি C3H2OH, অর্থাৎ এটা একটা অ্যালকোহল। আর এটা কি? একটা ইথার। অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট একটা যৌগ থেকে আমি দুইটা নতুন যৌগ পেলাম। কি পেলাম? একটা অ্যালকোহল আর একটা ইথার। এই ইথার আর অ্যালকোহল পরস্পরের সমান। ইথার আর অ্যালকোহল পরস্পরের সমান। আর এই টোটাল বিষয়টাকে বলা হচ্ছে সমানতা। টোটাল বিষয়টাকে কি বলা হচ্ছে? সমানতা। অর্থাৎ কোন দুই বা ততোধিক যৌগের মধ্যে যদি আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাদের পরস্পরকে আমরা বলবো সমানু। আর পুরো বিষয়টাকে বলা হচ্ছে সমানতা। তাহলে এই সমানতার ফলে আমরা একটা পদার্থ থেকে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বিভিন্ন অসংখ্য রকম নতুন নতুন আমরা পদার্থ পেতে পারি। কিভাবে? তাদের গঠনগুলো চেঞ্জ করে। আগেই জানো যে ক্যাটানেশন ধর্মের ফলে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সহজেই যুক্ত হতে পারে। এজন্য কি হয়, একটা কার্বনকে খুলে ওর জায়গা থেকে নতুন একটা জায়গায় সেট করে দিলাম, তাহলে কি হবে, কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা বা অন্যান্য পরমাণু সংখ্যা সেম থাকছে, কিন্তু ওদের গঠনটা ভিন্ন হয়ে যাচ্ছে। যেমনি ভাবে আমি ঘরের উদাহরণ দিয়ে দেখাই দিলাম। ঠিক আছে। তাহলে এই জন্য সমানতা কি একটা বড় কারণ। এই জন্য আমরা সহজেই বলতে পারি আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এমন দুই বা ততোধিক যৌগকে পরস্পরের সমান বলা হয়। আর এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে সমানতা। তাহলে সমানতার ফলে আমরা একটা যৌগ থেকে অসংখ্য রকম নতুন নতুন আমরা যৌগ পেতে পারি, যাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। ঠিক আছে। পলিমারকরণ। পলিমারকরণটা কি?
ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কোন বৃহৎ যৌগ তৈরি করবে, সেই যৌগটাকে বলা হচ্ছে ওই ক্ষুদ্র অণুর পলিমার, আর ক্ষুদ্র অণুটাকে বলা হচ্ছে মনোমার। যেমন আমরা বলতে পারি কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন বৈশিষ্ট্য বিশিষ্ট যে বৃহৎ যৌগ তৈরি হয়, সেই যৌগকে বলা হচ্ছে ওই ক্ষুদ্র পদার্থের পলিমার। আর এই পুরো বিষয়টাকেই বলা হচ্ছে পলিমারকরণ। তাহলে আমরা এক কথায় এন সংখ্যক মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ যে পদার্থ পাই তাকে আমরা পলিমার বলছি, আর এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে পলিমারকরণ। তাহলে পলিমারকরণের মাধ্যমে আমরা নতুন নতুন অনেক পদার্থ আমরা পেয়ে থাকি। তাহলে আমরা এতক্ষণ জৈব যৌগের আধিক্যতার আমরা রাসায়নিক ধর্মগুলো নিয়ে আলোচনা করলাম, যে রাসায়নিক কোন ধর্মগুলোর কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হয়। সেখানে আমরা পেলাম ক্যাটেনেশন ধর্ম, সমানতা, পলিমারকরণ। এখন আমরা দেখবো ভৌত ধর্ম, কি কি ভৌত ধর্ম থাকার কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। যেমন আমরা বলে থাকি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই রাসায়নিক ধর্মগুলো প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার জন্য, আর এই ভৌত ধর্মগুলো পরোক্ষভাবে সহযোগিতা করে জৈব যৌগের সংখ্যা যেন বেশি হয়। যেমন আমাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, জৈব যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অনেক কম হওয়ার কারণে অল্প তাপমাত্রায় এগুলো সহজেই পরস্পরের সাথে বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করে নতুন নতুন যৌগ তৈরি করতে পারে। তারপরে আমাদের সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন মানে কি, এদের বন্ধন শক্তি অনেক কম, এদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে, ফলে অল্প তাপমাত্রা বা অল্প তাপে এরা সহজেই বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন তৈরি করে। দ্রাব্যতা, এই সমস্ত জৈব যৌগ শুধুমাত্র জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অর্থাৎ একটা জৈব পদার্থ অসংখ্য জৈব দ্রাবকে দ্রবীভূত হতে পারে, অর্থাৎ অপোলার দ্রাবকে দ্রবীভূত হতে পারে। কিন্তু অজৈব যৌগগুলোর ক্ষেত্রে একটা পদার্থ নির্দিষ্ট পদার্থ নির্দিষ্ট দ্রাবকেই কিন্তু দ্রবীভূত হয়ে থাকে। আর এই জৈব যৌগগুলো কিন্তু যে কোনো এক ধরনের জৈব যৌগ বা এক ধরনের যৌগ ও দুই বা ততোধিক রকম পদার্থের সাথে যুক্ত হয় নতুন কোনো পদার্থ তৈরি হতে সহযোগিতা করে। তারপরে আমরা দহন, যে কোনো জৈব যৌগকে আমরা দহন করতে পারি, দহন করে আমরা নতুন পদার্থ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন করতে পারি। এর ফলে আমাদের ওর সাথে সংগঠিত অন্যান্য রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হয় এবং নতুন নতুন পদার্থ তৈরি হয়। এই জন্য জৈব যৌগের সংখ্যাটা অনেক বেশি হয়। তারপরে একক বন্ধন শক্তি, অর্থাৎ আমরা যদি বলি কার্বন ও হাইড্রোজেন, এই যে বন্ধন শক্তিটা, অথবা কার্বন যে বন্ধন শক্তি, অথবা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ধন শক্তি, অথবা ডাবল বন্ধনের দ্বিবন্ধনের বন্ধন শক্তি, এগুলো অনেক কম হয়। কম হওয়ার কারণে এই বন্ধনগুলো সহজেই ব্রেক করতে পারে এবং নতুন নতুন পদার্থ তৈরি হয়। তাহলে আমরা এই রাসায়নিক ধর্মগুলো সরাসরি ভূমিকা রাখে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি করার জন্য, আর এই ভৌত ধর্মগুলো প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে জৈব যৌগের সংখ্যাগুলো বৃদ্ধি করার জন্য। এই সমষ্টিগত কারণগুলোর জন্য জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের চাইতে অনেক বেশি। তাহলে আমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, কি জন্য জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, জৈব যৌগ কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।